স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। নতুন বাংলাদেশ গড়তে পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ১২৭ সদস্যের পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি আরও বলেন, পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না, তারাই সম্মুখ সারির মানুষ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশবাসীর মধ্যে এক ধরনের উদ্বেগ রয়েছে। এই পরিস্থিতিতে পুলিশের ১২৭ উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। সোমবার সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে বৈঠকে নতুন বাংলাদেশ গড়তে পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার নির্দেশ দেন ডক্টর ইউনূস। সরকার যাই কিছুই করতে চাক না কেন, যে ভঙ্গিতেই করতে চাক না কেন, শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়ে করতে হয়। তারা করে দেবে না, তারা এনভায়রনমেন্টের সৃষ্টি করে। ওই এনভায়রনমেন্ট না থাকলে তাহলে কোনো কাজ আর হয় না। তিনি আরও বলেন, পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না, তারাই সম্মুখ সারির মানুষ। বলেন, আইন না থাকলে সরকার, নাগরিক অধিকার, গণতন্ত্র কিছুই থাকবে না। পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ, আইন ও শৃঙ্খলা। আইন যদি না থাকলো তাহলে সরকারও কি, গণতন্ত্র কি, অধিকার কি, মানুষ নাগরিকদের কি, কিছুই থাকে না। পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবে না, তারাই সম্মুখ সারির মানুষ। তারা ক্ষেত্র প্রস্তুত করলে তখন বাকি জিনিসগুলো হয়। বিশেষ সভায় পুলিশ কর্মকর্তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানান। তিনিও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। ১১,৭৮৩ প্রবাসীকে ভোটার করা হয়েছে। কাজ চলছে ৭ দেশে, আরও ৩৩ দেশে পর্যায়ক্রমে নিবন্ধন শুরু হবে। ওআইসিভুক্ত দেশের মিশন প্রধানদের সাথে বৈঠকে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। আর মিশন প্রধানরা আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। সোমবার রাজধানীর নির্বাচন ভবনে ওআইসিভুক্ত ১০ দেশের মিশন প্রধানদের সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে ৪ কমিশনার এবং কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘণ্টাব্যাপী বৈঠকের পর ওআইসি প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের আগামী নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর করতে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। বৈঠক নিয়ে ব্রিফ করেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই, তাহলে কোনো না কোনো একটা অপশন বা সব অপশনের কম্বিনেশন আমাদেরকে নিতে হবে। আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। কারণ বাকি যে দুটো বিকল্প আছে এগুলো পাইলটিং পর্যায়ে যাওয়া যাবে, লার্জ স্কেল ডেপ্লয়মেন্ট হয়তো বা করা যাবে না। পোস্টাল ব্যালটটা আমাদের বর্তমানে অকার্যকরী, কারণ আমাদের হাতে যে সময়টুকু থাকে আপনার ব্যালট পেপার ছাপানোর পরে এবং ভোট গ্রহণের আগ পর্যন্ত, সেই সময়টুকুর মধ্যে এই ব্যালট পাঠিয়ে ভোট সংগ্রহ করে ফেরত এনে ভোট কাউন্টিং সম্ভব নয়। বর্তমান কার্যক্রমের পাশাপাশি কমিশনের বিভিন্ন প্রস্তুতি নিয়ে ওআইসির মিশন প্রধানদের সাথে আলোচনা হয় সভায়। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপির ১৬ বছর এবং গণ অভ্যুত্থানের আন্দোলনের মাঝে বিভাজন সৃষ্টি করছেন কয়েকজন উপদেষ্টা। এমন অভিযোগ বিএনপি নেতাদের। বিভাজন তৈরি না করে দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে বলে জনগণ আশা করে বলেও মত তাদের। আসিয়া ধর্ষকের বিচার দাবিতে সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজন করে বিক্ষোভ সমাবেশের। এতে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। রুহুল কবির রিজভী বলেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থান বিএনপির ১৫ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ। সমাজে যে অসুস্থ পরিবেশ সৃষ্টি হয়েছে তা শুধুমাত্র শেখ হাসিনার দুঃশাসনের কারণেই। আমি সেই উপদেষ্টার কাছে বলতে চাই, তো এটার জন্যই তো লড়াই। জুলাই আগস্টের যে আন্দোলন, চূড়ান্ত আন্দোলন, এটা তো ১৫ বছরের যে গণতন্ত্রকামী রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে যে আন্দোলন করেছে তার তো চূড়ান্ত বহিঃপ্রকাশ। এটাকে আপনারা বিভাজন করছেন কেন? একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান প্রধান উপদেষ্টার কাছে সুন্দর নির্বাচন দিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান। আজকে নানা রকম বিভ্রান্তিমূলক কথা শোনা যাচ্ছে। আমি বলবো, আপনি শান্তির প্রতীক হয়ে বাংলাদেশে শান্তি স্থাপন করুন এবং একটি সুন্দর নির্বাচন দিয়ে জনগণের আস্থা ফিরিয়ে নিয়ে আসুন।
এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঐক্য পরিষদের প্রতিবাদ সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বলেন, দেশের মানুষ অতীতেও ভারতের কর্তৃত্ববাদ মেনে নেয়নি, আগামীতেও নেবে না। 18 কোটি মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে বহু মায়ের বুক খালি করে দিয়েছেন। সেই জন্য ভারত আপনাকে আমরা সমর্থন দিতে পারি না। বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। যারা বাংলাদেশের বেঈমান। খালিদ হাসান, ডিবিসি নিউজ। জুলাই গণ অভ্যুত্থানে নারীরা সামনের সারিতে থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশকে ফ্যাসিস্ট মুক্ত করলেও গণ অভ্যুত্থানের পর নারীর প্রতি সহিংসতা বেড়ে গেছে বলে জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি নেতাকর্মীরা। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, সন্ত্রাসের প্রতিবাদে এবং সুশাসন প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে তারা এসব কথা বলেন আজ দেশের কোথাও নারী নিরাপদ নয়, তারা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। মাগুরার আসিয়ার মতো সারা দেশে যে হারে ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন বেড়েছে, এভাবে চলতে থাকলে নারী উন্নয়ন অগ্রগতিতে পিছিয়ে পড়বে। নারী নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি বাড়ানোর দাবি করেন তারা। ঢাকার কেরানীগঞ্জে 6 বছরের শিশুকে ধর্ষণের দায়ে আরশাদ নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। বেলা 11টায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন 4 এর বিচারক এই রায় ঘোষণা করেন। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি 1 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এদিন রায় ঘোষণা শেষে সন্তুষ্টি জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এটি একটি পৈশাচিক ঘটনা। এমন ঘটনায় আসামি ক্ষমা পাওয়ার যোগ্য নয়। দণ্ডিত আসামি যেন কোনোভাবে জামিনে বের হতে না পারেন নিশ্চিত করবে সরকার। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, এই ঘটনায় ভুক্তভোগীকে ন্যায় বিচার নিশ্চিতে আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে দিয়ে হলেও জরিমানার টাকা আদায় করা হবে। কুমিল্লার লাকসামে আওয়ামী লীগ নেতা ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের পরিত্যক্ত বাড়িতে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। পুলিশ জানায়, গেল 13 মার্চ নোয়াখালীর সোনাপুর থেকে এক তরুণী তার স্বামীর সাথে লাকসামের শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। লাকসাম বাইপাস মোড় থেকে সিএনজি অটোরিকশার উঠলে মাঝপথে চালকের সহযোগিতায় কিছু লোক তরুণীকে অপহরণ করে নিয়ে যায়। পরে সাবেক মন্ত্রীর পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। পরে সেখান থেকে আরেকটি বাড়িতে নিয়ে গিয়ে পুনরায় ধর্ষণ করা হয়। এই ঘটনায় ভুক্তভোগীর মা থানায় মামলা করলে রবিবার অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় 5 জনকে। বাড্ডা থানার মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খানের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে শাহজাহান খানকে আদালতে তুলে 5 দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এছাড়া এদিন চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রাডো, মাদারীপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান হাসিবুর রহমানকে বিভিন্ন থানায় মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এদিন আদালতে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুককে। তিনি বলেন, শেখ হাসিনার ক্ষমতা টিকিয়ে রাখতে ছাত্র আন্দোলন দমনে তারা সহযোগিতা করেছে, তাই তাদের রিমান্ড ও গ্রেপ্তার দেখানো প্রয়োজন। বিগত সরকারের নানা খাতে কর অব্যাহতির খেসারত দিতে হচ্ছে, এমন মন্তব্য করে এনবিআর চেয়ারম্যান বলেছেন, যে পরিমাণ কর আদায় হয় সমপরিমাণ কর ছাড় দেওয়া হয়, কিন্তু তা কোনো কাজে আসেনি। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে এনবিআর। আসছে বাজেটে এর প্রতিফলন হবে। জানান, বাংলাদেশে ব্যবসা করা বিদেশি কোম্পানির কাছ থেকেও আদায় করা হবে কর। পুঁজিবাজার, ব্যাংক, বিমা সহ বিভিন্ন খাতের প্রতিনিধিদের সাথে আগারগাঁও জাতীয় রাজস্ব ভবন অডিটোরিয়ামে প্রাক বাজেট আলোচনায় বসেন এনবিআর চেয়ারম্যান। অনুষ্ঠানে শেয়ার বিক্রি করে বছরে 50 লাখ টাকার বেশি মুনাফা করলে তার উপর 15% হারে যে গেইন ট্যাক্স দিতে হয় তা মওকুফের দাবি জানান ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি চেয়ারম্যান। মিউচুয়াল ফান্ডগুলোকেও স্যার এখন আমরা এখানে যে এক্সেমশনটা ছিল এটার ইনকামটা এটা উঠিয়ে নিয়েছে। মিউচুয়াল ফান্ড সেক্টরটা এখন পুরাটা ডরম্যান্ট হয়ে গেছে। এটাকে যদি একটু রিভাইভ করতে হয় 1-2 বছর একটু দিতে হবে। ইন্স্যুরেন্স, ব্যাংক খাতে প্রতিনিধিদের বক্তব্যে উঠে আসে কর ছাড়ের কথা। এই পেমেন্ট উপর আমার 7.5% ট্যাক্স দিতে হচ্ছে। এই কোম্পানির প্রফিটেবিলিটির অবস্থা কোথায়? স্যার 15% ব্যাটটা কিন্তু এটা একটা অযৌক্তিক হয়ে যাচ্ছে স্যার, আমাদের উপর ডাবল হচ্ছে।
তবে কর ছাড়ের প্রস্তাবে বিরূপ প্রতিক্রিয়া দেখান এনবিআর চেয়ারম্যান। বলেন এতে তেমন কোনো সুবিধা আসছে না। প্রতিটা জায়গায় একটাই কথা, ট্যাক্স হলিডে লাগবে, ট্যাক্স এক্সাম্পশন লাগবে, তাইলে হবে নাহলে হবে না। মানে এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে। আমরা এই এক্সাম্পশন কালচারের সাথে আর থাকতে চাই না। শেয়ারবাজার ধসের পেছনে সরকারি বিনিয়োগ সংস্থা আইসিবির ভূমিকা আছে বলেও মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। তবে আগামী অর্থবছর থেকে ঋণপত্র খোলার উপর আবগারি শুল্ক কমানোর আশ্বাস দেন তিনি। নিতে লাগে 1 মিনিটের কম সময়। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। করোনাকালে ভ্যাকসিন আমদানির নামে অন্তত 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বেক্সিমকো গ্রুপ এবং আওয়ামী সরকারের মন্ত্রী উপদেষ্টা সহ শক্তিশালী চক্রের বিরুদ্ধে। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সহ অন্যদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুর্নীতি দমন কমিশনে আসা অভিযোগে বলা হয়েছে, করোনাকালে বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড বঙ্গভ্যাক্স ভ্যাকসিন বাজারজাতকরণের উদ্যোগ নেয়। তখন সালমান এফ রহমান গ্লোব বায়োটেককে বেক্সিমকোর সাথে যৌথ শেয়ারে ভ্যাকসিন বাজারজাতকরণের দাবি করেন। তবে গ্লোব বায়োটেক তাতে সায় না দিলে আমদানির পথ বেছে নেয় সালমান এফ রহমান সহ বিগত সরকারের প্রভাবশালীরা। এই সিন্ডিকেটের শক্তির বলয়েই আটকে যায় বঙ্গভ্যাক্স। অন্যদিকে ভ্যাকসিন আমদানির মাধ্যমে চক্রটি অন্তত 22,000 কোটি টাকা পকেটে ভরে বলে অভিযোগ এসেছে দুদকে। এলডিসি উত্তরণে আগে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, তাই বলে থেমে থাকা যাবে না, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে স্বল্পোন্নত দেশ থেকে উন্নীত হওয়ার সময়সীমা পেছানোরও পক্ষেও নন উপদেষ্টা। সোমবার সকালে রাজধানীর ইআরএফ মিলনায়তনে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে বাংলাদেশের তুলা চাষের গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে আয়োজন করা হয় সেমিনার। আয়োজনে বক্তারা বলেন, দেশের তুলা উৎপাদন বাড়লেও বাজার ব্যবস্থায় বিশৃঙ্খলার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। হাইব্রিড বা সুপার হাইব্রিড ধরনের ভ্যারাইটি আমাদের আনতে হবে, যেটা পার ইউনিট ইল্ড অনেক বেশি হবে। ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও তুলাকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি না দেয়ায় ক্ষোভ তুলা উৎপাদকদের। আমরা যখন স্যার এই জিনিং করতেছি স্যার, সেখানে কিন্তু আমাদের এই কৃষি পণ্য স্বীকৃতি না পাওয়ার কারণে আমরা কিন্তু আমাদের হাই ইন্টারেস্টে লোন নিয়ে কিন্তু স্যার এটা করতে হচ্ছে। অনুষ্ঠানে তুলা উৎপাদনের নীতির সহায়তা নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তুলা আমদানির উৎস হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে আনা যায় কিনা, যাতে করে তারাও একটু খুশি থাকে যে তাদের আমাদের যে বিরাট ব্যবধান আছে আমাদের সৌদি পরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, যেটা আমাদের পক্ষে, সেটাতে তারা যেন খানিকটা সুবিধা পান। বাংলাদেশের এলডিসি উত্তরণ নিয়েও কথা বলেন তিনি। আমি মনে করি যে যখন আমরা গ্রাজুয়েশন চলে যাব এবং এলডিসি থাকবো না, পরবর্তী 3 বছর যেটা আমাদেরকে গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে, যে 26-এ যদি আমরা গ্রাজুয়েট করি 29 পর্যন্ত আমাদের বেনিফিটস মোটামুটি সবই বহাল থাকবে, যে আমাদের ব্যবসায়ীরা ওই 3 বছরই ব্যবহার করবে। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৃষ্ট জটিলতা অর্ধেকে নেমে আসবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। রিফাত তাসনৌফা, ডিবিসি নিউজ, ঢাকা। প্রথমবার 1.5 ঘন্টা বিনা টিকিটে মেট্রো রেল ভ্রমণ করলেন যাত্রীরা। মেট্রো রেলের 4 কর্মীকে এমআরটি পুলিশের লাঞ্ছনার প্রতিবাদে সোমবার সকাল থেকে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। তাতেই বন্ধ থাকে টিকিট কাউন্টার। তবে সকাল থেকে চলে ট্রেন, যাত্রীরা গন্তব্যে যাতায়াত করেন টিকিট ছাড়া। লাঞ্ছনার ঘটনায় এমআরটি পুলিশের 2 সদস্যকে বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। সোমবার সকাল থেকে একের পর এক নাটক চলতে থাকে মেট্রো রেলে, আর তা থামে 1.5 ঘন্টা পর। সকাল 8টায় যাত্রীরা স্টেশনে এসে দেখেন ম্যানুয়াল টিকিট কাউন্টার বন্ধ, তবে ট্রেন চলছে। এমআইটি পাস আর টিকিট ছাড়াই তারা চলে যেতে পারছেন প্ল্যাটফর্মে। কিছুক্ষণ পর চালু হয় সক্রিয় টিকিট বিক্রির বুথ, আর বিভিন্ন স্টেশনে একে একে যোগ দিতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা। 1.5 ঘন্টা অতিক্রমের পর কর্মবিরতি প্রত্যাহার করেন কর্মকর্তা কর্মচারীরা। তবে এরই মধ্যে নাটকীয়তা চলছেই। তখন পর্যন্ত সব স্টেশনে সবাই কাজ শুরু করেননি। আমি মেট্রোতে আসার কারণে এই অবস্থাটা দেখে খুবই মর্মাহত। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে আর কি, সঠিক আমরা জানতাম না। রাষ্ট্রীয় সম্পদ সবার জন্য এটা খুবই ক্ষতিকর, আমরা এটা চাই না। এটা 2 দিন পরে পরে জিম্মি করা, এটাকে আমরা কঠোরভাবে এটা করি। এদিকে সচিবালয় স্টেশন পরিদর্শনে এসে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, মেট্রো রেলের 4 কর্মীদের লাঞ্ছিত ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে। বরখাস্ত করা হয়েছে এমআরটি পুলিশের 2 জনকে। কার কর্মবিরতি বা অন্য কিছু জানানো হয় নাই। সকালে একটা প্রেস রিলিজ দেখি, প্রেস রিলিজটা কিভাবে গেল এটা আমি জানি না। আমরা ইমিডিয়েটলি অলরেডি সাসপেন্ড করা হয়েছে।
এবং একজনকে ক্লোজ ডাউন করা হয়েছে, যেটা বলে স্যার 2 জনকে অলরেডি 3 সদস্যের মিনিস্ট্রি থেকে হাই পাওয়ার কমিটি একটা করে দেওয়া হয়েছে অলরেডি, যেখানে পুলিশ থাকবে, আমি থাকবো বা আমরা টিম থাকবে, আর মিনিস্ট্রি থেকে লোক থাকবে। তিনি জানান কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়, চলাচলে কোনো সমস্যা হয়নি মেট্রো রেলের। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। এখন দেখবেন সানকুইক নিবেদিত ঈদ বাজারের খবর। ঈদ উপলক্ষে কেনাকাটায় ব্যস্ত নগরবাসী, ক্রেতা ও দর্শনার্থীর ভিড়ে জমে উঠেছে বিপণী বিতানগুলো। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে আকর্ষণীয় নানা ছাড় নিয়ে এসেছেন ব্যবসায়ীরা, যা আগ্রহের সাথে লুফে নিচ্ছেন ক্রেতারাও। ঈদ মানেই নতুন সব, তাই ঈদের কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর শপিং মলগুলো। প্রতি বছর ঈদকে সামনে রেখে শপিং মলগুলোর দোকানগুলো হাজির হয় নানা ছাড়ের পসরা নিয়ে। এবছরও তার ব্যতিক্রম নয়। ক্রেতা আকর্ষণের জন্য নানা ধরনের ছাড় দিচ্ছে ফ্যাশন হাউসগুলো। কেউ কেউ আবার ভ্যাট পণ্যের মূল দামের সঙ্গে জুড়ে দিয়েছে। শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। যারা স্টুডেন্ট আইডি কার্ড আছে, তারা যদি স্টুডেন্ট আইডি কার্ডটা আমাদের এখানে শো করে, তাহলে পরে তারা একটা স্পেশালি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে। ঈদ উপলক্ষে নবরূপার কিছু সংখ্যক প্রোডাক্টে ডিসকাউন্ট দিয়েছে। তার মধ্যে পাঞ্জাবি আছে, বাচ্চাদের পাঞ্জাবি আছে, 3 পিস আছে, কিছু শাড়ি আছে। পছন্দের ব্র্যান্ডের পণ্য ডিসকাউন্টে কিনতে পেরে খুশি ক্রেতারাও। ট্রেনের যে 5% ছাড় রাখছে স্টুডেন্টের জন্য, এই জিনিসটা খুব ভালো লাগছে, আর এই জন্যই বিশেষ করে আসা। একটা সালোয়ার কামিজ নিয়েছি 7,500 পড়েছে, ওখানে 10% ডিসকাউন্ট পেয়েছি, ভালোই লেগেছে। আমি একটা শার্ট নিয়েছি আমার বোনের হাজব্যান্ডের জন্য, তো অফার আপাতত নেই, কিন্তু অনেক সুন্দর কালেকশন এবার। ঈদ উপলক্ষে যে একটা ফ্ল্যাট ডিসকাউন্ট থাকে, ওই ধরনের কোনো ডিসকাউন্ট আমি পাইনি। আর ভ্যাটটা দিতেও কোনো সমস্যা নেই, কিন্তু যদি একটু ডিসকাউন্টের ব্যবস্থা থাকতো আমার মনে হয় সেটা ভালো হতো। তবে কম দামে জিনিস কিনতে পারার খুশি যেমন, তাদের তেমনই আছে অভিযোগও। ক্রেতাদের দাবি, ছাড়ের পরও বাড়তি দামেই বিক্রি হচ্ছে অনেক পণ্য। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। এখন দেখবেন ফ্রেশকো কন্টেইনার নিবেদিত ভিন্ন রকম ইফতারের খবর। জমজমাট পল্টন মতিঝিল সেগুনবাগিচার ইফতার বাজার। শতাধিক ইফতার আইটেমের পসরা সাজিয়ে চলে বেচাকেনা। মাটন লেগ রোস্ট, চিকেন রোস্ট, কোফতা, কাবাব সহ নানা মুখরোচক খাবারের আকর্ষণে ক্রেতারাও ভিড় জমান দোকান ও রেস্তোরাঁতে। ইফতার কিনতে দুপুর থেকে ভিড় শুরু হয় রাজধানীর মতিঝিল, পল্টন, সেগুনবাগিচার এই আশপাশের দোকানগুলোতে। কাঙ্ক্ষিত খাবার কিনতে কেউ আসে একা, কেউ বা পরিবার পরিজন নিয়ে। ইফতারে ভিন্নতা আর বৈচিত্র্যের স্বাদ আনতে বেশিরভাগ ক্রেতাদের মনোযোগ। অনেকে আবার ইফতার আইটেম কিনতে গিয়ে স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখছেন। বাসায় মেহমান আসছে, বাসাতে বিরিয়ানি এমনি সব করছি, শুধু এই ইফতারের আইটেমগুলো এখান থেকে নিব। চিকেন গ্রিল, তারপরে চিকেন, তারপর আর অনেক কিছু, চিকেন রোল খাইতে ভালো লাগে, এটা অনেক মজা। তার আর বাইরে তো হালিমগুলা, তারপরে আরো মুখরোচক খাবারগুলা তো বাইরে থেকে আমরা নিই আর কি। মেয়েদের জন্য এখন ইফতারি নিব, ওরা দেখে কি পছন্দ করে কি খাবে। বিক্রেতাদেরও আয়োজনের কমতি নেই। তারা বলছেন এবার আগে থেকে বেচা কিনা বাড়ার পাশাপাশি বেড়েছে ক্রেতাও। বেচা কিনা দিন দিন আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, ক্রেতাদের আগ্রহ বাড়তেছে, আর আলহামদুলিল্লাহ ভালোই। যে স্পেশাল তো অনেকই আছে, কিন্তু শুধু রোজার জন্য হালিম, তেহারি আর জিলাপি, এটা স্পেশাল। দিনভর সিয়াম সাধনার পর ইফতারের টেবিলে বৈচিত্র্যপূর্ণ আয়োজন অনেকেই তৃপ্ত করে তোলেন। রাজধানীবাসীও তাই ইফতার বাজারগুলোতে ছুটে আসেন নানা আয়োজনের খাবার কিনতে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। জল্পনা কল্পনা আর অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে পৌঁছেছেন জাতীয় ফুটবল দলের নতুন সেন্সেশন হামজা চৌধুরী। সকাল 11:30টার পরপর সিলেট পৌঁছে দিয়েছেন ভারত বধের হুঙ্কার। বেলা 1:45টায় পরিবারের সদস্যদের নিয়ে বিমানবন্দর থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন হামজা। হামজা চৌধুরী এর আগেও বহুবার এসেছেন দেশে, তবে এবারের আশাটা একেবারেই আলাদা। প্রথমবারের মতো গায়ে তুলতে যাচ্ছেন লাল সবুজের জার্সি। তাই তো তাকে বরণে সকাল থেকেই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হাজারো ভক্তদের ভিড়। ফ্লেয়ার, পতাকা আর হামজার ছবি হাতে সবাই দিতে থাকেন স্লোগান। সকাল 11:30টার পর বিমানবন্দরে পৌঁছান হামজা। সাথে আসেন তার মা, স্ত্রী, 3 সন্তান ও 2 ভাই। তাদের বরণ করে নেন বাফুফের নির্বাহী কর্মকর্তারা।
আগে থেকেই তৈরি করা মঞ্চে আসতেই শুরু হয় বিশৃঙ্খলা। ভক্তদের চাপে ঠিকমতো কথাও বলতে পারেননি হামজা। তারপরও যতটুকু পেরেছেন জানিয়েছেন লক্ষ্য নিয়ে এসেছেন ভারত বধের। ইনশাআল্লাহ আমরা উইন করব। আমরা বিগ ড্রিমস আছে আমরা বাংলাদেশের সঙ্গে, আমি কোচ হাবিয়ার সঙ্গে ম্যাচে আর ইনশাআল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারব। হামজার সাথে ক্যামেরার সামনে থাকতে যেন মরিয়া বাফুফে কর্তারাও। ভিড় সামাল দেওয়ার পরিবর্তে তারাও একরকম তৈরি করেন জটলা। অবশেষে সবকিছু এড়িয়ে বিমানবন্দর ত্যাগ করেন প্রিমিয়ার লিগ খেলে আসা তারকা ফুটবলার হামজা চৌধুরী। এশিয়ান কাপ বাছাই খেলতে 20 মার্চ শিলং যাবে বাংলাদেশ দল। 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। এই মুহূর্তে সিলেটের হবিগঞ্জে হামজা চৌধুরীর গ্রামের বাড়িতে রয়েছেন সহকর্মী মুশফিকুর রহমান। সেখানকার সবশেষ খবর জানবো তার কাছ থেকে। মুশফিক, হামজা চৌধুরী তার নিজ গ্রামে পৌঁছেছেন কিনা, তাকে বরণে কেমন প্রস্তুতি দেখছেন, আর গ্রামবাসীর উচ্ছ্বাসের খবর জানাবেন। সাথী, হামজা চৌধুরী সিলেট বিমানবন্দর থেকে রওনা দিয়েছেন। আমরা যতটুকু খবর পেয়েছি, কিছুক্ষণ আগে তার বাবার সঙ্গে আমি টেলিফোনে কথা বলি এবং তিনি আমাকে জানিয়েছেন এখন থেকে 40-45 মিনিটের মধ্যেই তার গাড়ির বহর এসে পৌঁছাবে এই সিলেটের হবিগঞ্জের এই স্নানঘাট, যে তার পৈতৃক ভিটা, এই বাড়িতে আমি রয়েছি। হামজা চৌধুরীর বাড়ির ঠিক উঠোনে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে দালানটি হলুদ রঙের, এই দালানটি ভেতরে আসলে হামজা চৌধুরীর সঙ্গে যারা আসছেন তার পরিবারের সদস্যরা সহ বাফুফে কর্তা অন্যান্য গণ্যমান্য অতিথিরা, তাদের জন্য আসলে এখানে খাবারের আয়োজন করা হয়েছে। ওই বাড়িটি আসলে ফাঁকা থাকে সব সময়ই, এখানে কেউ থাকেন না। এই এখন যে ঘরটি দেখতে পাচ্ছেন সেই ঘরটিতে থাকেন হামজা চৌধুরীর পরিবারের অন্যরা সদস্যরা। আর হামজা চৌধুরী যে রুমটিতে থাকবেন এই যে দুদিন, সেই রুমটি হচ্ছে এইটা, এখানেই থাকবেন। আপনাদেরকে একটু দেখাতে চাই সাথী যে যেটাই হামজা চৌধুরী করা হচ্ছে তার একটা স্থানীয় সম্বর্ধনা, সেই জায়গাটাকে আপনাকে নিয়ে যেতে চাই একটু, যদি আমার সঙ্গে থাকে। হামজা চৌধুরীর সাথে যে বহর আসছে সেই বহর এবং এখানকার স্থানীয় মানুষ যারা রয়েছেন, গণমাধ্যম কর্মী সব সহ সবার ইফতারের আয়োজন করা হয়েছে। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবাই সব আয়োজনে রয়েছে ইফতারির, এবং সব মানুষ কিন্তু অপেক্ষা করছে হামজা কখন আসবে। এবং হামজার অপেক্ষায় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনি যে এখানকার স্থানীয় মানুষ সহ গণমাধ্যম কর্মী, বৃদ্ধ বনিতা, সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু হামজার জন্য অপেক্ষা করছেন, এবং এই যে মঞ্চটি প্রস্তুত করা হয়েছে, আমরা সকাল থেকে দেখেছি মঞ্চ প্রস্তুতের কাজ হয়েছে এবং এখন মঞ্চটি প্রস্তুত হয়ে গেছে এবং সেই জায়গায় অপেক্ষা করছেন অসংখ্য মানুষ যারা কিনা এক নজর হামজাকে দেখতে চান। এখানে একজন মুরব্বী আছেন, আমি একটু তার সঙ্গে কথা বলতে চাই। চাচা, আপনি কেন এসেছেন এখানে? জি, আমি হামজা চৌধুরী সাহেব দেখবার লাগি। হামজা সম্পর্কে আপনার কে হয়? ভাতিজা। ভাতিজা হয়। জি। আপনি কি হামজাকে ছোটবেলাতেও দেখেছেন? দেখছি। কেমন ছিল ছোটবেলায়, তার আচার আচরণ কেমন ছিল? ভালোই ছিল। এখন তো হামজা অনেক বড় মাপের একজন খেলোয়াড় হয়েছে, এখন আপনি চাচা হিসেবে কি নিজেকে কতটা গর্বিত? না, কোনো আমরা চান্দে দেখতাম, আমরা চান্দে উৎস দিতাম। শুভকামনা আপনার ভাতিজার জন্য। যেমন দেখছিলেন পারভেজ, ক্যামেরাম্যান পারভেজকে বলবো একটু ঘুরিয়ে দেখানোর জন্য যে সাথী, আজকের যে সম্বর্ধনাটা সিলেটে হয়েছে, তারপরেই হবিগঞ্জের এই স্নানঘাটে তার পৈতৃক ভিটায়, এবং সেখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষের যে ভিড়, এটা আসলে মূলত ভালোবাসা। হামজার জন্য গ্রামের ছেলে, নিজেদের ঘরের ছেলেকে তারা বরণ করে নিতে চায় এবং সব ধরনের প্রস্তুতি কিন্তু গ্রামের মানুষ তাদের জন্য, হামজার জন্য করেছেন এবং হামজার পরিবারের জন্য করে ফেলেছেন। সাথী, ধন্যবাদ মুশফিক। নিশ্চয়ই হামজা বাড়িতে পৌঁছলে আবারও আপনার সঙ্গে যুক্ত হব। ধন্যবাদ। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।